Please like, share, and subscribe the channel. Also press the bell icon. कृपया चैनल को पसंद करें, साझा करें और सदस्यता लें। बेल आइकन भी दबाएं। গল্পের নাম এক বিধবা ও তার 5 ছেলে। স্টোরি নেম আ উইডো এন্ড হার 5 সন্স। অনেক দিন আগেকার কথা। একজন দরিদ্র বিধবা মহিলা বসবাস করতেন তার 5টি ছেলের সাথে। তারা থাকত গ্রামের শেষ প্রান্তে এক জঙ্গলের মধ্যে আর সমুদ্রের ধারে। বিধবাটির ছেলেগুলির প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা বিশেষ গুণ ছিল। বড় ছেলে সাগর এক নিঃশ্বাসে সমুদ্রের পুরো জলটা শুষে নিতে পারত, তবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। মেজ ছেলে বিকাশ তার হাত পা যত খুশি বড় আর লম্বা করে দিতে পারত। সেজ ছেলে অগ্নিজ তার গায়ে আগুন লাগলেও সে পুড়ে যেত না। চতুর্থ ছেলেটির নাম ছিল অজয়, ছেলেটির গায়ে কোনো অস্ত্রই আঘাত করতে পারত না। পঞ্চম বা ছোট ছেলেটির নাম ছিল পবন, সে যতক্ষণ ইচ্ছে দম বন্ধ করে থাকতে পারত। আর একটা অদ্ভুত ব্যাপার, এরা সবাই দেখতে ছিল একই রকম। একদিন সকালে মা তাদের ডেকে বললেন, বাড়িতে চাল সবজি সবই তো প্রায় শেষ, দেখে না বাবারা, যদি কিছু বন্দোবস্ত করা যায়। মা আবার কিছু ভেবে বললেন, তবে সবাই যেন একসাথে যেও না। বড় ছেলে সাগর বলল, চিন্তা করো না মা, আমি আর বিকাশ গিয়ে সমুদ্র থেকে এখনই কিছু মাছ ধরে আনছি। সাগর আর বিকাশ সমুদ্রের ধারে চলে যায়। সাগর বিকাশকে বলে, আমি আমার কাজ শুরু করছি, তবে তুই 1 ঘন্টার বেশি সময় লাগাবি না, তারপর আমি কিন্তু জল ধরে রাখতে পারবো না। সাগর পুরো জলটাকে শুষে নিল, আর বিকাশ সে তার লম্বা লম্বা হাত পা ফেলে সমুদ্রের মধ্যে জাল দিয়ে সব মাছগুলোকে টপাটপ তুলে নিল রোজকার মতো। সেজ ভাই অগ্নিজ আর ছোট ভাই পবন গ্রামে গিয়ে সেই মাছগুলিকে বিক্রি করে আসতো, আর এইভাবেই চলছিল বিধবার সংসারটি। তবে মায়ের কথা মতো সব ভাই কখনো একসাথে ঘরের বাইরে যেত না, তাই গ্রামবাসীরা জানত বিধবার 2টি মাত্র ছেলে। কিন্তু একদিন গ্রামের এক যুবক এই মাছ ধরার ঘটনাটি দেখে ফেলে। সে গ্রামে গিয়ে সবার কাছে খবরটি ছড়িয়ে দেয়। গ্রামের সবাই মিলে বিধবা মহিলাকে অনুরোধ করে। গ্রামবাসীরা বলে যে তারাও মাছ ধরে একটু পয়সার রোজগার করতে চায়। বিধবা মহিলা যেন তার ছেলেটিকে পাঠায় সমুদ্রের জল শুষে নেওয়ার জন্য। বড় ছেলেটি গিয়ে সমুদ্রের জল পুরোটা শুষে ফেলে, আর গ্রামের যুবক ছেলেরা খালি সমুদ্রের মধ্যে লাফিয়ে পড়ে। তারা প্রচুর মাছ ধরতে থাকে আর অনেক দূরের দিকে চলে যায়। সাগর অনেকক্ষণ ধরে ইশারায় ডাকতে থাকে, কিন্তু কেউ তার দিকে তাকায় না। সাগর হাঁপিয়ে ওঠে এবং শেষ পর্যন্ত সে সমুদ্রের জলটি ছেড়ে দেয়। এর ফলে গ্রামের বেশিরভাগ যুবক ছেলেই ডুবে মারা যায়। গ্রামবাসীরা সাগরকে ধরে রাজার কাছে নিয়ে যায় ও রাজার কাছে নালিশ জানায়। তারা রাজাকে বলল যে বিধবার এই ছেলেটি ইচ্ছে করে আমাদের গ্রামের ছেলেদের মেরে ফেলেছে। রাজা মশাই সবকিছু শুনে বললেন যে এই ছেলেটির অপরাধ খুবই গুরুতর। তার এই জঘন্য অপরাধের কঠিন শাস্তি হওয়া দরকার। আমি এই ছেলেটিকে প্রাণদণ্ডে দণ্ডিত করলাম, তাই আগামীকাল এই ছেলেটিকে সবার সামনে সমুদ্রের জলে পায়ে পাথর দিয়ে ডুবিয়ে মারা হবে। সাগর রাজার কাছে আবেদন করে বলে, মহারাজ, আমি ইচ্ছে করে কিছু করিনি। কিন্তু রাজা তার কোনো কথাই শুনতে চাইলেন না। তখন সাগর রাজামশাইকে বলে, আমার মা তো এই শাস্তির ব্যাপারে কিছু জানে না, তাই আমাকে একবার বাড়ি যেতে দেওয়া হোক। এই কথা শুনে রাজা ছেলেটিকে বাড়িতে যেতে দেয়। সাগর বাড়ি ফিরে গিয়ে তার ভাইদের ও মাকে সবকিছু জানায়। তখন তাই শুনে দ্বিতীয় ভাই বিকাশ বলে, ওরা আমাকে কিছুতেই সমুদ্রে ডোবাতে পারবে না। আমি আমার পা দুটিকে লম্বা করে সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকব, দেখি তারপর ওরা কি করে। ঠিক হয় আগামীকাল রাজসভায় বিকাশ যাবে। পরদিন বিকাশকে সমুদ্রের মাঝে পায়ে পাথর বেঁধে ফেলে দেওয়া হয়।
সবাই হতবাক হয়ে দেখল ছেলেটি দিব্যি সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছে। এই দেখে গ্রামবাসীরা উত্তেজনায় চিৎকার করতে লাগল। তাই রাজা আবার বিচারে বসলেন। এইবারে রাজা বিচারে বললেন যে এই ছেলেটি সাঁতারে নিশ্চয়ই খুব পটু, তাই আগামীকাল এই ছেলেটিকে সবার সামনে আগুনে পুড়িয়ে মারা হবে। তখন বিকাশ ভয় পেয়ে রাজা মশাইকে বলল, মহারাজ, আমার মা তো আবার এই নতুন শাস্তির ব্যাপারে কিছু জানে না, তাই আমাকে একবার বাড়ি যেতে দেওয়া হোক। এই কথা শুনে রাজা মশাই আবার ছেলেটিকে বাড়িতে যেতে দেয়। বিকাশ বাড়ি ফিরে গিয়ে তার ভাইদের ও মাকে সবকিছু জানায়। তখন তৃতীয় ভাই অগ্নিজ বলল যে আমার তো আগুনে কিছু হয় না, তাই তোর বদলে আমি যাব, আমাকে আগুন দিয়ে ওরা পোড়াতে পারবে না। পরদিন অগ্নিজ সবার সামনে শাস্তির জন্য হাজির হয়। অগ্নিজকে এক বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে প্রবেশ করানো হলো, কিন্তু সবাই হতবাক হয়ে দেখল আগুনে ছেলেটির কোনো ক্ষতিই হলো না। বহু সময় ধরে চেষ্টার পরেও সবাই ছেলেটিকে অক্ষত অবস্থায় পেল। এই দেখে গ্রামবাসীরা উত্তেজনায় চিৎকার করতে লাগল। রাজা সবাইকে শান্ত করলেন এবং আবার বিচারে বসলেন। আগুন তো ছেলেটির কিছুই করতে পারছে না, আবার ছেলেটিকে তার গুরুতর অপরাধের জন্য শাস্তি না দিয়ে ছাড়াও যাবে না। ঠিক আছে, তাহলে কাল সকালে সকলের সামনে ছেলেটির গর্দান নেওয়া হবে। এই কথা শুনে তো অগ্নিজ রীতিমতো ঘাবড়ে গেল। অগ্নিজ রাজাকে বলল, মহারাজ, আমার মা তো আবার এই নতুন শাস্তির ব্যাপারে কিছু জানে না, তাই আমাকে একবার বাড়ি যেতে দেওয়া হোক। এই কথা শুনে রাজা মশাই বলেন, ঠিক আছে, আজ রাতটা তুমি বাড়িতেই কাটাও, কিন্তু কাল ভোরবেলা তোমাকে কিন্তু এখানে ফিরতে হবে। অগ্নিজ বাড়ি ফিরে গিয়ে তার ভাইদের ও মাকে সবকিছু জানায়। তখন ভাই অজয় বলল যে আমার গায়ে তো কোনো অস্ত্রই আঘাত করতে পারে না, তাই তোর বদলে আমি যাব, দেখি জল্লাদ কি করে আমার গর্দান নেয়। পরদিন সকালে অজয় সভায় গিয়ে হাজির। অজয়কে হাঁটু মুড়ে মাটিতে বসানো হলো। আরেক জল্লাদ এক হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রইল রাজার আদেশের জন্য। রাজা কিছু পর সভায় এলেন এবং জল্লাদের দিকে তাকিয়ে মেরে ফেলার ইশারা করলেন, কিন্তু এবারেও সবাই হতবাক হয়ে গেল। জল্লাদ যতবারই অস্ত্র চালায় ছেলেটির গলা কাটার জন্য, সে অস্ত্র ভেঙে যায়। জল্লাদ রীতিমতো ঘেমে উঠল। শেষে সে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিল। এই দেখে গ্রামবাসীরা আবার উত্তেজনায় চিৎকার করতে লাগল। তাই রাজা আবার বিচারে বসলেন। রাজা ঘোষণা করলেন, এই ছেলেটিকে যে দেখছি কোনো অস্ত্রই আঘাত করতে পারছে না, আশ্চর্য। ঠিক আছে, তাই আগামীকাল এই ছেলেটিকে জীবন্ত অবস্থায় মাটিতে কবর দেওয়া হবে। এবার তো অজয়ের শরীর ঘেমে উঠল। অজয় রাজাকে অনুরোধ করল যে মহারাজ, আজকের শেষ রাতটা আমাকে যেন আমার পরিবারের সাথে থাকতে দেওয়া হয়, এটাই আমার শেষ ইচ্ছা। রাজা মৃত্যু পথযাত্রী ছেলেটির শেষ অনুরোধ রক্ষা করলেন এবং অনুমতি দিলেন। অজয় বাড়ি ফিরে গিয়ে তার ভাইদের ও মাকে সবকিছু জানায়। তখন ছোট ভাই পবন বলল যে আমাকে যদি মাটি চাপা দেয়, তবুও যতক্ষণ ইচ্ছে দম বন্ধ করে থাকতে পারবো, তাই এবার আমার পালা। পবন পরদিন সকালে সভাতে হাজির হয়। গ্রামবাসীরা রাজার সামনে ছেলেটিকে জঙ্গলে এক জায়গায় জ্যান্ত কবর দেয়। তারপর সবাই আস্তে আস্তে যে যার বাড়ি চলে যায়। সন্ধ্যায় বিধবা মহিলা বাকি 4 ছেলেদের ডেকে বলেন, এই গ্রামে আর থেকে কাজ নেই, কারণ আমাদের রাজা সুবিচারক নন, তাই আজ রাতেই আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। মাঝরাতে বিধবা মহিলা তার 4 ছেলের সাথে ছোট ছেলেকে কবর থেকে বের করে আর সবাই মিলে সেই জায়গা ছেড়ে চলে যায়।
এই গল্পে আমরা শিখলাম কিভাবে ঐক্যের শক্তি আমাদের বিপদে সাহায্য করে। যদিও প্রতিটি ভাইয়েরই একটি অনন্য ক্ষমতা রয়েছে, তবে তাদের সবচেয়ে বড় শক্তি পরিবার হিসেবে তাদের একসঙ্গে কাজ করা। যখন তারা ব্যক্তি হিসাবে চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তখন তাদের সম্মিলিত ক্ষমতা তাদের রক্ষা করে। गुड नाइट, स्वीट ड्रीम्स, शुभ रात्रि, मधुर सपने आए।